5 দিন বাড়ল চলমান কঠোর বিধিনিষেধ। 11 আগস্ট থেকে সীমিত আকারে চলবে গণপরিবহন, খুলবে দোকানপাট। ভ্যাকসিন না গ্রহণ করে 18 বছরের ঊর্ধ্বে কোনো লোক মুভমেন্ট করলে সে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। করোনায় একদিনে আরও 235 জনের মৃত্যু, স্বজনদের বাঁচাতে আপ্রাণ চেষ্টা। হাসপাতালের বারান্দায় কেবলই আহাজারি। শ্বাসকষ্ট অনেক তো টেনশন বাবা, অনেক কষ্ট আমাদের। এটা একটা মৃত্যু বুড়ি। আজকে আমার মা গেছে, যদি এটা টেক কেয়ার ভালো না করে যারা যাচ্ছে সকলেই মারা যাবে। 5 দিন পূর্বে আইসিইউর দরখাস্ত দিয়েছি, আইসিইউ পাচ্ছি না। হাসপাতাল খালিও নাই, কাজে আমরা এখন হোটেল খুঁজছি যেখানে মৃদু যারা আক্রান্ত হয়েছে তাদেরকে রাখতে পারি। দেশে এলো অ্যাস্ট্রাজেনেকা টিকার 6 লাখের বেশি ডোজ। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজধানীর অভিজাত এলাকাতেই আটকে এডিস নিধনের তৎপরতা। বস্তি এলাকায় 6 মাসেও ছিটানো হয় না ওষুধ। একদিনে আরও 264 ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি। বস্তি ছেড়ে গ্রামে ফিরলে মিলবে ঘর জমি। দেশে একজন মানুষও থাকবে না গৃহহীন, বললেন প্রধানমন্ত্রী। বস্তিবাসীর জন্য আধুনিক আবাসনের আশ্বাস। এবং মহামারীতেও থেমে নেই কাজ। এ মাসেই ভায়াডাক্টে উঠবে মেট্রো রেল। ডিপোর ভেতরে ট্রায়াল শেষে আনুষ্ঠানিক মহড়া। তৃতীয় ও চতুর্থ সেট কোচ আসবে আগস্টে। অন্য প্রসঙ্গ, আবারও বাড়ল কঠোর বিধিনিষেধ। 5 দিন বাড়িয়ে 10 আগস্ট পর্যন্ত বহাল থাকবে বিধিনিষেধ। 11 তারিখ থেকে সীমিত আকারে চলবে গণপরিবহন, খুলবে দোকানপাট। তবে টিকা নেওয়া ছাড়া যাওয়া যাবে না কর্মস্থলে। দুপুরে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। 7 আগস্ট থেকে এক সপ্তাহে সারা দেশের ওয়ার্ড পর্যায়ে 14,000 কেন্দ্রে 1 কোটি মানুষকে টিকা দেওয়া হবে। ঈদের ছুটির পর 14 দিনের চলমান কঠোর বিধিনিষেধ চললেও 1 আগস্ট থেকে খুলে দেওয়া হয়েছে রপ্তানিমুখী শিল্প কারখানা। এর ফলে ছুটিতে থাকা লাখ লাখ শ্রমিক কর্মচারী ঢাকামুখী হয়। সব বিধিনিষেধ ভেঙে পড়ে, সড়কে বেড়ে যায় মানুষ ও যান চলাচল। আপনারা জানেন, এ অবস্থায় সংক্রমণ ঠেকানোর পাশাপাশি চলমান বিধিনিষেধ নিয়ে করণীয় ঠিক করতেই সচিবালয়ে বসে এ সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় সভা। মন্ত্রিসভার সিনিয়র সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। চলমান বিধিনিষেধ আরও 5 দিন বাড়ানোর কথা জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, 11 আগস্ট থেকে অফিস আদালত, দোকানপাট ও গণপরিবহন খুলে দেওয়া হবে। তবে করোনা টিকা ছাড়া বাইরে চলাচল করা যাবে না। 10 তারিখ পর্যন্ত আমরা বৃদ্ধি করেছি, 11 তারিখ থেকে ইনশাল্লাহ খুলবে। অন্যান্য শিল্প কলকারখানাও আমরা খুলে দিচ্ছি। যানবাহনও চলবে সব একত্রে না, বাই রোটেশন। ভ্যাকসিন না গ্রহণ করে কেউ কোনো কর্মস্থলে আসতে পারবে না। 18 বছরের ঊর্ধ্বে কোনো লোক মুভমেন্ট করলে সে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে বিবেচিত হবে। বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, 7 আগস্ট থেকে এক সপ্তাহে দেশের 14,000 সেন্টারে 1 কোটি মানুষকে টিকা দেওয়া হবে। আগামী 7 তারিখ থেকে প্রত্যেকটা ইউনিয়নে, ওয়ার্ডে টিকা দেওয়ার কর্মসূচি আমরা হাতে নিয়েছি। এই 7 দিনে আমরা প্রায় 1 কোটি টিকা দিব। 50 ঊর্ধ্বে যারা আছেন তাদেরকে অগ্রাধিকার দিব। হাসপাতাল খালিও নাই, কাজে আমরা এখন হোটেল খুঁজছি যেখানে মৃদু যারা আক্রান্ত হয়েছে তাদেরকে রাখতে পারি। দেশেই করোনা ভ্যাকসিন উৎপাদন ও তৈরিতে গুরুত্ব দেওয়ার কথাও উঠে আসে মঙ্গলবারের বৈঠকে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। কোভিড-19-এর ভয়াবহতায় বিপর্যস্ত পুরো দেশ। কোনোভাবেই কমছে না মৃত্যুর মিছিল। সেই সঙ্গে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। 24 ঘন্টায় সারা দেশে মারা গেছেন 235 জন, শনাক্ত 15,000-এর বেশি। সর্বোচ্চ ঢাকায় 73 জনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের অনেকেই শ্বাসকষ্টের যন্ত্রণায় কাতরাচ্ছেন। আইসিইউ পেতে দীর্ঘ অপেক্ষার প্রহর গুনতে হচ্ছে রোগী ও স্বজনদের। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। ভয়ঙ্কর করোনার ভয়াবহ শ্বাসকষ্টে ভুগছেন অধিকাংশ রোগী। অক্সিজেনের ব্যবস্থা করতে না পারলেই নিভে যাচ্ছে প্রাণ। যে পরিবার স্বজন হারাচ্ছেন তারা বুঝতে পারছেন করোনার নিষ্ঠুরতা।
হাসপাতালগুলোতে আইসিইউ তো মিলছেই না, শয্যা নিয়েও চলছে হাহাকার। যারা পাচ্ছেন তাদেরও প্রতিটি মুহূর্তই কাটছে আতঙ্কে। অক্সিজেন আর একটু আগে দিতে পারলে হয়তো বাঁচতে যাইতো। আমার আম্মা মারা গেছে কোভিড, মারা গেছে, কিছু করতে পারি না, হসপিটালাইজ করতে পারি না। শুরু থেকেই করোনায় সংক্রমণ আর মৃত্যুর জাল ছড়িয়ে আছে চট্টগ্রামে। ঢাকার পরেই সর্বোচ্চ মৃত্যু এই বিভাগে। 24 ঘন্টায় 65 জনের মৃত্যু হয়েছে। ডাক্তার বলছে আইসিইউতে ভর্তি করাইতো, এখন আইসিইউতে এখানে সিট নাই, কোনো আইসিইউ ম্যানেজ করা যাচ্ছে না এখানে। সংক্রমণ ও মৃত্যুহারে সূচক উঠানামা করছে খুলনায়। 24 ঘন্টায় অঞ্চলটিতে 32 জন মারা গেছেন। রাজশাহীতে কোভিডে একের পর এক প্রাণ হারাচ্ছেন রোগীরা। কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না সংক্রমণ। একদিনে 21 জনের মৃত্যু হয়েছে। অনেক তো টেনশন বাবা, অনেক কষ্ট আমাদের। মৃত্যুর মিছিল থামছে না ময়মনসিংহেও। 24 ঘন্টায় বিভাগটিতে 12 জন মারা গেছেন। এটা একটা মৃত্যুপুরী। আজকে আমার মা গেছে, যদি এটা টেক কেয়ার ভালো না করে যারা যাচ্ছে সকলেই মারা যাবে এখানে। এই পর্যন্ত কাউকে বাঁচতে দেখি নাই। সংক্রমণ ও মৃত্যু বাড়ছে রংপুর বিভাগেও। একদিনে 12 জন প্রাণ হারিয়েছেন। মৃত্যুহার বাড়তে শুরু করেছে সিলেট বিভাগেও। 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 12 জনের। বরিশালেও প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা। একদিনে প্রাণ ঝরেছে 8 জনের। 5 দিন পূর্বে আইসিইউ দরখাস্ত দিয়েছি, আইসিইউ পাচ্ছি না। প্রাণঘাতী ভাইরাসের দাপট হু হু করে বাড়ছে কুমিল্লায়। একক জেলা হিসেবে সর্বোচ্চ মৃত্যু এই জেলায়। মারা গেছেন 21 জন। লাবিব হাসান, সময় সংবাদ। জাপান থেকে আরও 6,16,780 ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা দেশে এসেছে। বিকেল 3:45টার দিকে নিপ্পন এয়ারওয়েজের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার এই চালানটি পৌঁছায়। করোনা টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় জাপান থেকে পাঠানো টিকার এটি তৃতীয় চালান। এর আগে গত 24 জুলাই প্রথম দফায় 2,45,200 এবং 31শে জুলাই অ্যাস্ট্রাজেনেকার 7,81,320 ডোজ করোনা ভাইরাসের টিকা জাপান থেকে দেশে এসেছে। 16,43,100 ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছি। আমরা আশা করি অ্যাস্ট্রাজেনেকার জন্য যারা অপেক্ষা ছিলেন, এই অপেক্ষার করতে হবে না, তাদেরকে আমরা ভ্যাকসিনটি দিয়ে দিতে পারবো। আমাদের জাপানের যে অ্যাম্বাসেডর তিনি জানিয়েছেন আগামীতে হয়তো আরও অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন ওনারা বাংলাদেশকে দেবেন। অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়ার পর অ্যান্টিবডি তৈরি হলেও একসময় তা ধীরে ধীরে কমতে থাকে। প্রাথমিকভাবে এমন তথ্য পাওয়া গেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায়। তবে গবেষণা বলছে অ্যান্টিবডির উপস্থিতিতে পরিবর্তন এলেও কখনো তা সুরক্ষা সীমার নিচে নামবে না। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার মাধ্যমে শুরু হয়েছিল বাংলাদেশে কোভিড টিকা কার্যক্রমের যাত্রা। দেশে এখন পর্যন্ত 58 লাখ মানুষ এসেছেন অ্যাস্ট্রাজেনেকার আওতায়, যাদের 43 লাখ পেয়েছেন দ্বিতীয় ডোজও। অ্যাস্ট্রাজেনেকার টিকার উপর সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে টিকা নেয়া 98% দেহেই তৈরি হয়েছে অ্যান্টিবডি বা প্রতিরোধ ক্ষমতা। অ্যান্টিবডি তৈরিতে বিভিন্ন জটিল রোগও কোনো বাধা হচ্ছে না। তবে প্রতিরোধ ক্ষমতা কতদিন থাকে তা নিয়ে চলছে গবেষণা। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে এক পর্যায়ে ধীরে ধীরে কমতে থাকে অ্যান্টিবডি। টিকা গ্রহণের 1 মাস পর থেকেই দেখা যায় নিম্নমুখী প্রবণতা। তবে গবেষকদের অভয়, অ্যান্টিবডির উপস্থিতিতে পরিবর্তন এলেও কখনো তা সুরক্ষা সীমার নিচে নামার তথ্য পাওয়া যায়নি গবেষণায়। তারা এই সময়ের মধ্যে যে সাবক্লিনিক্যাল কোনো ইনফেকশন হচ্ছে কিনা তা তো আমরা বলতে পারবো না। কমে যাচ্ছে, কিন্তু সেটি এমন না যে কমে গিয়ে তার সুরক্ষা দেবে না, সেটা নিচে নেমে এসেছে, এরকম আমরা একজনও পাইনি। এইটা কেন এইভাবে ফ্লাকচুয়েট করতেছে, সেটা যে ফার্দার যে গবেষণা এবং কাজের দরকার আছে। টিকার কার্যকারিতা ধরে রাখতে বুস্টার ডোজ প্রয়োগের বিষয়েও গবেষণার প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। আমাদের দেশের যদি 60 to 70% ভ্যাকসিনেটেড করতে পারি তাহলে আমরা কিন্তু হার্ট ইমিউনিটি অর্জন করতে পারবো। কিন্তু এই যে অ্যান্টিবডিটা শরীরে কতদিন থাকবে, এটা আমাদের গবেষণার দরকার। পরবর্তী পর্যায়ে বুস্টার ডোজের ব্যাপারে আমাদের রিকমেন্ডেশন প্রয়োজন। বুস্টার ডোজটা 1 বছর পর নেব, প্রতি বছর নেব, ফার্দার স্টাডির দরকার আছে। দেশে অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, মডার্না ও সিনোফার্মের প্রথম ডোজ প্রয়োগ হয়েছে 94 লাখ মানুষের দেহে। এর মধ্যে 2 ডোজ করে পেয়েছেন প্রায় 44 লাখ টিকা গ্রহীতা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে এডিস মশা নিধনের সব তৎপরতা অভিজাত এলাকাতে। এই বস্তিতে 6 মাসেও ছিটানো হয় না ওষুধ। মশার উৎপাতে অতিষ্ঠ বস্তিবাসী বলছেন জ্বর হলে হাসপাতালেও যান না তারা।
এদিকে সর্বশেষ 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন 264 ডেঙ্গু রোগী। হাসপাতাল থেকে আক্রান্তদের তথ্য নিয়ে এলাকা ভিত্তিক র্যাপিড অ্যাকশন নেওয়ার কথা জানালেন মেয়র আতিক। প্রতিদিনই যেখানে রেকর্ড ছাড়াচ্ছে ডেঙ্গু রোগীর সংখ্যায়, সেখানে রাজধানীর বিভিন্ন এলাকায় আবাসিক বা নির্মাণাধীন ভবনে অহরহই মিলছে এডিস মশার লার্ভা। তবে ডেঙ্গুর প্রকোপের সঙ্গে তাল মিলিয়ে এডিসের লার্ভা ধ্বংসে ছিটানো হচ্ছে না ওষুধ। নগরবাসী বলছেন, এলাকায় মেয়র এলে 3-4 মাসে 2-1 মহল্লার মূল সড়কে ওষুধ দেওয়া হয়। আর বস্তিবাসীর দাবি, গত 8-10 মাসেও মশার উৎপাত থেকে রক্ষায় ওষুধ পাননি তারা। ধোঁয়া টোমা সব বড় মেশিন আসে না, এমনি যে স্ক্রিনে সিরিজ দেয়, অন্ধারা যায়, রাস্তা দিয়ে যায়, উপর দিয়ে আসে, উপর দিয়ে যায়, নিচে এলাকায় নামে না। মশা লিয়ে খারণ যায়, খারিলি তো মশাই ড্রেনে খারণ হিনি কামড়ানি শুরু করে। প্রতিটা ড্রেনে ওষুধ ছাড়িয়া দেখ 20 মশা থাকবো না। দেশে ওষুধ দেয় আমি দেখিনি, আমি তো ওখানেই থাকি, আজকে 7 বছর ধরে থাকি ওখানে। মেন রাস্তাতে দেয়, কিন্তু ওদিকে না, ওদিকে দেন। এদিকে তো ডেঙ্গুর অবস্থা অনেকই, বিকালটা হলে অনেক মশা, অনেক রিক্সি তো আছে, এখানে কোনো ব্যবস্থা নেই। মাসে 2 মাস 3 মাস পর ওষে দেয় না, অল্প দিয়ে চলে যায়, ওই সাইডে দেয়। 6 মাসের উপরে হবো, 6 মাস আগে বোধহয় একবার ওষুধ দিছি। তারা বলছেন, জ্বরের চিকিৎসা নিতে হাসপাতালেও যাওয়া হয় না বেশিরভাগ সময়। বেশিরভাগ নিম্নস্থলীয় লোক তো টুকটাক কারো জ্বর সর্দি আসলে এরা মনে করেন টুকটাক হসপিটালে তো যাইতে পারে না, ফার্মেসি থেকে টুকটাক ওষুধ আইনা চলে। তবে উত্তরের মেয়র বলছেন, ওয়ার্ড ভিত্তিক 10টি করে কমিটি করে দেওয়া আছে। এছাড়া ডেঙ্গু বিশেষায়িত হাসপাতালগুলো থেকে রোগীদের ঠিকানার তালিকা দিলে সেসব এলাকায় ডেঙ্গু নির্মূলে র্যাপিড অ্যাকশন নেবেন বলেও জানান তিনি। প্রত্যেকটি ওয়ার্ডে কাউন্সিলর থেকে শুরু করে সিটি কর্পোরেশন স্টাফ যারা আছেন, তারা কিন্তু প্রত্যেকে কিন্তু যোগাযোগ কিন্তু করছে। যদি কেউ করে না থাকে, সেই তথ্য যদি আমাদের কাছে আসে, ডেফিনেটলি আমরা সেটা দেখব। যদি কোনো অঞ্চলে বাদ থাকে, একটি ওয়ার্ডকে আমরা যখন 10টি অঞ্চলে ভাগ করেছি, তখন ওখানে আমরা যা পেনিট্রেট করার চেষ্টা করছি আমরা, এবং কিন্তু অব্যাহত থাকবে। যেসব এলাকাতে বস্তিরা থাকেন, ওই এলাকা কিন্তু বস্তিতে কিন্তু টিম আছে, কিন্তু এটাও কিন্তু সামাজিকভাবে এগিয়ে আসতে হবে। তবে ডেঙ্গু নির্মূলে নগরবাসীর সচেতনতার কোনো বিকল্প নেই বলে জানান মেয়র আতিক। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। প্রতারণা সহ 4 মামলায় হেলেনা জাহাঙ্গীর 14 দিনের রিমান্ডে, 2 সহযোগী গ্রেপ্তার। মডেল পিয়াসা ও মৌয়ের সঙ্গে ভিআইপিদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে গোয়েন্দা পুলিশ। দেশের কেউই গৃহহীন থাকবে না জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বস্তিবাসীদের জন্য স্বল্প ভাড়ায় আধুনিক ফ্ল্যাটে আবাসনের ব্যবস্থা করা হবে। তবে বস্তিবাসীরা গ্রামে ফিরতে চাইলে তাদের দেয়া হবে জমিসহ বাড়ি। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে গণপূর্ত মন্ত্রণালয়ের বেশ কিছু প্রকল্প উদ্বোধন করে একথা বলেন তিনি। এ সময় প্রত্যেক জেলায় সমন্বিত সরকারি ভবন নির্মাণ করা হবে বলেও ঘোষণা দেন সরকার প্রধান। ঘনবসতির রাজধানীতে ভাসমান মানুষের ঠাঁই হয় বস্তিতে। তাদের জন্য অস্বাস্থ্যকর পরিবেশে কোনো রকমে টিকে থাকার নামই জীবন। এবার এসব আধুনিক ভবনের বাসিন্দা হতে যাচ্ছেন অবহেলিত রাজধানীবাসীরা। সারা জীবন ঝুপড়ি ঘরের এই বাসিন্দাদের জন্য মিরপুর 11 নম্বরে সুবিন্যস্ত আবাসিক ভবনগুলো মাথা উঁচু করে দাঁড়িয়েছে। ভাড়াভিত্তিক এমন 300 ফ্ল্যাট হস্তান্তর করা হলো সুবিধাভোগীদের মধ্যে। এছাড়া গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে রাজধানীর 5টি এলাকায় প্রায় 2500 ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে সরকারি কর্মচারীদের জন্য। পাশাপাশি মাদারীপুরে নির্মিত হয়েছে সমন্বিত সরকারি অফিস ভবন। মঙ্গলবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এসব প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। হস্তান্তর করা হয় বস্তিবাসীর জন্য ফ্ল্যাটের বরাদ্দপত্র। শেখ হাসিনা বলেন, তৃণমূলের মানুষের জীবনমান উন্নয়নে জাতির পিতার লক্ষ্য অনুসরণ করেই কাজ করছে সরকার। পর্যায়ক্রমিকভাবে আমি চাই আমরা এই ব্যবস্থাটা নেব, কিন্তু তাদের ভাড়া দিয়ে থাকতে হবে। যতদিন এই ঢাকায় থাকবে তারা ভাড়া দিয়ে থাকবে। আর যারা নিজের গ্রামে ফিরতে চান, যদি কারো জমি না থাকে, তো জমি সহ আমরা ঘর দেব। আমাদের আশ্রয়ণ প্রকল্প 2-এর মাধ্যমে আমরা সেটা দিচ্ছি। সেই সাথে সাথে ঋণ পাবেন এবং সেখানে কাজ করার সুযোগ পাবেন, এবং প্রয়োজনে 6 মাসের খাবার আমরা বিনামূল্যে দেব। জেলা শহরে সরকারি সব সেবা পেতে বিদ্যমান দপ্তরগুলোকে এক ছাদের নিচে নিয়ে আসার নির্দেশনাও দেন সরকার প্রধান। জেলা ভিত্তিক বিভিন্ন কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে। জনগণ যেন একবারে এক জায়গায় যে সব ধরনের সরকারি সেবা পেতে পারে, সেই সুযোগটা করে দেওয়া। এক জায়গায় বসে তার সব কাজগুলি করে আসতে পারবেন, একটা সমন্বয় থাকবে,
পাশাপাশি আমার জমিরও সাশ্রয় হবে। এছাড়া পর্যায়ক্রমে দেশের সব জেলা উপজেলায় সমন্বিত সরকারি অফিস ভবন নির্মাণ করে দাপ্তরিক সুবিধার পাশাপাশি কর্মচারীদের আবাসন নিশ্চিত করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। যে বাংলাদেশে একটি মানুষ গৃহহারা থাকবে না। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ডিপোর ভেতরে ট্রায়াল শেষে চলতি মাসেই ভায়াডাক্টে উঠবে দেশের প্রথম মেট্রো রেল। এই পর্ব শেষে আনুষ্ঠানিক ট্রায়ালে যাবে মেট্রো রেল। প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, জুলাই শেষে দেশের প্রথম মেট্রো রেলের সার্বিক অগ্রগতি প্রায় 70%। রাশেদ দিমনের রিপোর্ট। ছোট্ট পরিসরে হলেও টেস্ট রানের আনুষ্ঠানিকতা প্রথম কোচ দিয়েই সেরে নিয়েছে কর্তৃপক্ষ। এর পরের ধাপ ডিপোর ভিতরে ট্রায়াল রানের কাজ এখন শেষ পর্যায়ে। প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক বলছেন, এই ধাপের পরেই চলতি আগস্টেই ভায়াডাক্টে উঠবে স্বপ্নের মেট্রো রেল, আর সেটি ঠিকঠাক হলেই হবে আনুষ্ঠানিক ট্রায়াল রান। এক একটা লাইনের ফাংশন এক এক রকম, সেই লাইনগুলোর যে টেস্ট, সেই লাইনগুলোর টেস্ট আমরা প্রায় শেষের দিকে আসছে। আমরা অগাস্ট মাসে ভায়াডাকের উপরে যে রেলটা চলাচল করবে সেই যে টেস্টটা আমরা আশা করছি যে অগাস্ট মাসের ভিতরে আমরা শুরু করতে পারবো। ভায়াডাকের উপর দিয়ে ট্রেন চলাচলের যে রান সেটা হবে, এটা কিন্তু ট্রায়াল রান না। আমরা ট্রায়াল রান যখন আসবে আপনাদেরকে সুনির্দিষ্টভাবে ঘোষণা দেব। প্রথম 3টি কিংবা 5টি স্টেশন দিয়ে শুরু হবে মেট্রো রেলের ট্রায়াল রান। বিপত্তি যতই আসুক না কেন, এপাশের প্রস্তুতি কিন্তু অনেকটাই সেরে ফেলেছে কর্তৃপক্ষ। প্রথম 9টি স্টেশনের অবকাঠামো প্রায় শেষ। প্রথম 5টিতেই বসেছে শেড, 3টিতে বসানো হয়েছে চলন্ত সিঁড়িও। জুলাই শেষে সার্বিক অগ্রগতি প্রায় 70%। প্রথম পর্যায়ে নির্মাণের জন্য যে অগ্রগতি সেটা 87.80%, এবং দ্বিতীয় পর্যায়ে যে পূর্ত কাজের অগ্রগতি এটা 65.48%, এবং আমাদের ইএনএম সিস্টেমের এবং রোলিং স্টকের যে অগ্রগতি এটা 59.48%। এই আগস্টেই তৃতীয় ও চতুর্থ কোচের সেট দিয়াবাড়ির ডিপোতে এসে নোঙর করবে বলেও জানিয়েছেন মেট্রো রেল কর্তৃপক্ষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বিএনপিকে নেতিবাচক রাজনীতি থেকে বেরিয়ে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংয়ে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যার কুশীলব কারা তা এখন জাতির কাছে স্পষ্ট। সরকার নাকি জিয়াউর রহমানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চাইছে। মির্জা ফখরুল সাহেবের বক্তব্য অনেকটা ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই নেয়ার মতো। আওয়ামী লীগকে নসিহত না করে নিজেরা পরিশুদ্ধ হন, হত্যা ষড়যন্ত্রের রাজনীতি বাদ দিয়ে ইতিবাচক ধারায় ফিরে আসেন। আওয়ামী লীগ জন্মলগ্ন থেকে জনমানুষের রাজনীতি করে, মানুষের চোখের ভাষা, মনের ভাষা বুঝেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাজনীতি করছেন, সরকার পরিচালনা করছেন। দেশে বিদেশে জয়যাত্রা টিভির প্রতিনিধি নিয়োগের নামে হেলেনা জাহাঙ্গীরের চাঁদাবাজির প্রমাণ পেয়েছে র্যাব। এছাড়া সংবাদ প্রকাশের জন্য নিতেন মাসিক চাঁদা, সেই টাকা সঞ্চয় করা হতো সন্তানদের নামে। হেলেনার 2 সহযোগী বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব। এদিকে মাদক, ডিজিটাল নিরাপত্তা আইন সহ আলাদা 4 মামলায় হেলেনার 14 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গ্রেফতারের সময় ক্যামেরার সামনে হাত নেড়ে হাস্যোজ্জ্বলভাবে বের হয়ে যান হেলেনা জাহাঙ্গীর। 3 দিনের রিমান্ড শেষে মঙ্গলবার কোর্টে যখন হাজির করা হয় তখন তিনি টিভি ক্যামেরা দেখেই যেন মুখ লুকানোর চেষ্টা। এদিন হেলেনা জাহাঙ্গীরকে 4 মামলায় ফের 14 দিনের রিমান্ডে পাঠান আদালত। রাষ্ট্রপক্ষ বলছে, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল সে। মন্ত্রীদের বিরুদ্ধে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে সে অসৌজন্যমূলক বক্তব্য দিয়েছে, মানহানিকর বক্তব্য দিয়েছে, এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সে জড়িত এই ধরনের লোকজনের সাথেও সে তার ফেসবুকে আইডিতে সেই সমস্ত কথাবার্তা অনেক বলেছে। মঙ্গলবার 2 থানার 4 মামলায় 2 দফা তাকে বিচারকের সামনে হাজির করা হয়। পুরোটা সময় বিমর্ষ দেখা গেছে তাকে। নিশ্চুপ ছিলেন কাঠগড়ায়। তার আইনজীবী বলছেন, শারীরিকভাবে অসুস্থ হলেও মানসিকভাবে ভেঙে পড়েননি তিনি। তার সুনাম ক্ষুণ্ণ, তার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করার জন্য, তাকে রাজনৈতিকভাবে ধ্বংস করার জন্য
এই মকদ্দমাটা স্বাস্থ্যগতভাবে সে দুর্বল হয়ে পড়ছে, মানসিক তার কোনো ত্রুটি নাই। এদিকে দেশে বিদেশে জয়যাত্রা টিভির প্রতিনিধি নিয়োগের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার তথ্য পেয়েছে র্যাব। সেই টাকা রাখা হতো সন্তানদের নামে। গ্রেফতার হেলেনার 2 সহযোগী বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে সংস্থাটি। এই ফাউন্ডেশনে বর্তমানে 50 লক্ষ টাকা জমা রয়েছে। এই সংগঠনে বিভিন্ন অর্থ হেলেনা জাহাঙ্গীরের সন্তানদের নামে সঞ্চয় করে রাখা। ক্যাসিনোর সরঞ্জাম ও হরিণের চামড়াও মিলেছে তার বাসা থেকে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মাদক মামলায় গ্রেপ্তার মডেল পিয়াসা ও মৌয়ের সঙ্গে ভিআইপিদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে গোয়েন্দা পুলিশ। এই 2 মডেলকে ব্যবহার করে সংঘবদ্ধ অপরাধের বিষয়টিও তদন্ত করছেন তারা। বিশ্লেষণ করা হচ্ছে পিয়াসা ও মৌয়ের বাসা থেকে উদ্ধার হওয়া সিসিটিভি ফুটেজ ও আলামত। রাজধানীর বারিধারা ও মোহাম্মদপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে খুঁজছে আইন শৃঙ্খলা বাহিনী। এদেরকে এই পেশা আনার পিছনে কারা কাজ করেছে, প্যাট্রোনাইজ করেছে, এবং নিশ্চয়ই কোনো ভিআইপি ব্যক্তিবর্গ রয়েছে যে তাদেরকে এই রাতের পার্টিতে এনে বিভিন্ন সঙ্গ দেওয়া কাজগুলি করছে। আমরা এগুলি ক্ষতি দেখছি, আমরা সিসিটিভিগুলি দেখব, আমরা মোবাইলগুলি করছি। একই সাথে 2 মডেলের সম্পদ ও আয়ের উৎস খতিয়ে দেখা হচ্ছে। তারা যে মার্সিডিজ বা BMW গাড়ি ইউজ করেন, প্যাসেঞ্জার্স করে বাসাতে একা থাকেন, সেখানে বসে তারা একটা মদের ভার, তারা লাউঞ্জ, শিশার বার, এটার উৎসটা কোথায়? সাম্প্রতিক সময়ে রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকায় এ ধরনের অপরাধ বাড়ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বাড়িওয়ালা, ফ্ল্যাটওয়ালা বা বিভিন্ন ব্যক্তিবর্গ অভিযোগ করছে, সেই কারণে আমরা অভিযোগগুলি খতিয়ে দেখছি। পিয়াসা ও মৌয়ের বাসা শুধুমাত্র ডেলিভারির ধীর গতির কারণে চট্টগ্রাম বন্দরে কন্টেইনারের জট সৃষ্টি হয়েছে। এতে আমদানি রপ্তানি বাণিজ্য হুমকির মুখে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী আমদানিকৃত কন্টেইনার সরাসরি অফ ডকে পাঠিয়েও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না। বন্দরের বিভিন্ন ইয়ার্ডের পাশাপাশি অফ ডকগুলোতেও এখনই কন্টেইনারের স্তূপ জমতে শুরু করেছে। এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে শুল্ক আরোপের চিন্তাভাবনা করছে বন্দর কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দরের জট কমাতে 26 জুলাই থেকে আমদানিকৃত পণ্যবাহী কন্টেইনার সরাসরি 19টি অফডকে খালাসের সিদ্ধান্ত দেয় জাতীয় রাজস্ব বোর্ড। সে অনুযায়ী গত 8 দিনে বন্দর থেকে অফডকে কন্টেইনার পাঠানো হয়েছে 8,850টি, কিন্তু তার বিপরীতে বন্দরের বিভিন্ন জাহাজ থেকে নামানো কন্টেইনার সংখ্যা প্রায় 35,000। এই অবস্থায় বন্দরের বিভিন্ন ইয়ার্ডে এখন কন্টেইনারের স্তূপ জমে গেছে। যদিও পোর্ট থেকে আপনার ডিপোতে নিয়ে যাচ্ছে, কিন্তু এক সময় দেখা যাবে যে ডিপোতেও হয়তো জায়গার সংকুলন হবে না, তো ওই জন্য একমাত্র সমাধান হচ্ছে ডেলিভারি হওয়াটা। স্বাভাবিক সময়ে চট্টগ্রাম বন্দর থেকে প্রতিদিন করে 4,500-এর বেশি কন্টেইনার ডেলিভারি হলেও লকডাউনে অনেকটা কমে যায়। 49,000 টিউএস ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরের কন্টেইনার রয়েছে 42,000-এর বেশি, আর 19টি অফডকে ধারণ ক্ষমতা 77,000 কন্টেইনার, কিন্তু কন্টেইনার এখন 56,000। যদি এ অবস্থা চলতে থাকে তাহলে আমদানি রপ্তানি বাণিজ্যে দেখা দেবে নানা সমস্যা। এমনিতে নানা জটিলতায় গত কয়েক মাস ধরে ডেলিভারিতে ধীরগতি চলে আসছিল। এর মধ্যে কঠোর লকডাউনে শিল্প কারখানা বন্ধ থাকায় তা মারাত্মক আকার ধারণ করে। যদি আমদানি পণ্য ডেলিভারির গতিটা বজায় না থাকে এবং এই গতির হারটা যদি না বাড়ে আগামী দিনগুলোতে, তাহলে বন্দরের মতো অফডকগুলোতেও কিন্তু কন্টেনার জট হবে। 4 দিন পর্যন্ত বিনা মাসুলে কন্টেনার খালাস নিতে পারে আমদানিকারকরা। এর বেশি সময় হলেই জরিমানা গুনতে হয়। এই অবস্থায় ডেলিভারিতে গতি আনতে কঠোর হতে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। ডেলিভারিটা সবাই ত্বরান্বিত করতে হবে, আমাদের ফ্রি টাইমের মধ্যে ডেলিভারি নিতে হবে। অন্যথায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কোনো কঠোর পদক্ষেপে যাবে কিনা সেটা সময় সিদ্ধান্ত নেবে। সবশেষ তথ্য অনুযায়ী চট্টগ্রাম বন্দর ও বন্দরের বহির্নোঙরে 100টি জাহাজ রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বিক্রি না হওয়ায় চট্টগ্রামের খাতুনগঞ্জে পৌঁছে যাচ্ছে ডলারে কিনে আনা টনে টনে রসুন আর আদা। পৌঁছে দুর্গন্ধ ছড়ানোয় ফেলে দেওয়া হচ্ছে খালেও। ব্যবসায়ীরা বলছেন চীন ও মিয়ানমার থেকে রসুন আর আদা এনে ক্রেতা সংকটে ক্ষতির মুখে তারা। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। পচে গেছে ডলারে কিনে আনা বস্তায় বস্তায় আদা। কঠোর বিধিনিষেধে ক্রেতা নাই চট্টগ্রামের খাতুনগঞ্জে। ক্রেতা সংকটে আদা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে গুদামে, তাই টনে টনে আদা নিয়ে গেছে সিটি কর্পোরেশন। দাম না পেয়ে অনেকেই ফেলে দিয়েছে খালেও। আদা আসছে ধরেন যেখানে 10 গাড়ি লাগবে এখানে আসছে 20 গাড়ি 25 গাড়ি,
সেই জন্য আসলে এখানে ক্রেতা শূন্য। 500 টাকা বলছিল, কালকে বলছিলাম নিয়ে যাইতে, এরা নিয়ে যায়নি, কারণ যেহেতু বেশি পৌঁছে গেছে তো তাই। পচে যাওয়ার একই চিত্র চীন থেকে আনা রসুনেরও। বাধ্য হয়ে বিক্রেতারা রসুন ফেলে দিয়েছে বস্তায় বস্তায়। রসুন 81 বস্তার মতো পচে গেছে, মালটা দেরিতে ডেলিভারি নেওয়াতে আমাদের মালটা একটু নষ্ট হয়ে গেছে, যেহেতু আমাদের এখানে বেচা বিক্রি কম। 1450 বস্তার মধ্যে 300 বস্তা মাল বিক্রি করছে, বাকি মালটা নষ্ট হয়ে গেছে। এটা মালটা আসলে সিটামফোর্ড থেকেই নষ্ট হচ্ছে। ব্যবসায়ী নেতারা বলছেন কঠোর বিধিনিষেধের কারণে দূর দূরান্তের ক্রেতারা আসছে না। ক্রেতা সংকটে বিক্রি না হওয়ায় বন্দর থেকে খালাসও করা যাচ্ছে না পণ্য। এগুলো পচনশীল জিনিস, এগুলো তো বেশি দিন রাখা যাবে না। এখন আজকে ঈদ গেল যে আপনার প্রায় 10-12 দিন হয়ে গেল, তারপরেও এখানে কোনো ক্রেতা নেই। শুধু মঙ্গলবারে খাতুনগঞ্জের 3টি আড়তে 20 টন রসুন আর 4টি আড়তে 5 টনের বেশি আদা পচে গেছে, যার বাজার মূল্য 25 লাখের বেশি। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। রাত 11টার সময় যুক্তরাষ্ট্র থেকে বিপুল অঙ্কের বিদেশি বিনিয়োগ আসছে বাংলাদেশে, এমন আশার কথা ব্যক্ত করে শেষ হলো 4 ধাপের বিনিয়োগ বিষয়ক রোড শো। শেষ দিন ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে বক্তারা তুলে ধরেন বাংলাদেশে বিনিয়োগ করলে তারা কি কি সুবিধা পাবেন সেই বিষয়গুলো। তুলে আনা হয় তথ্য প্রযুক্তি খাতে বিশাল সম্ভাবনার বিষয়টি। মার্কিন বিনিয়োগকারী ও ব্যবসায়ীরাও সন্তুষ্ট বাংলাদেশের ব্যাপারে। ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালি থেকে সহকর্মী লস্কর আল মামুনের রিপোর্ট। দক্ষিণ এশিয়ার বিভিন্ন উন্নয়নশীল দেশের মধ্যে অর্থনৈতিকভাবে অনেকটাই ভালো অবস্থানে বাংলাদেশ। রয়েছে তথ্য প্রযুক্তি খাতে অপার সম্ভাবনাও। বিশ্বের তথ্য প্রযুক্তির রাজধানী খ্যাত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সিলিকন ভ্যালিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সপ্তাহব্যাপী রোড শোর শেষ ধাপে এই বিষয়গুলোই ঘুরে ফিরে এসেছে। এবারের রোড শোতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের চেয়েও বেশি বিদেশি বিনিয়োগের আশ্বাস পাওয়া গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বেশ কিছু বিনিয়োগকারী এসেছেন, 8-10টা বড় কোম্পানি। আমি নিশ্চিত জানি তারা বাংলাদেশে যাবেন হেলথ সেক্টরে এবং ডিজিটাল ডেভেলপমেন্ট সেক্টরে। আমি মনে করি বাংলাদেশের জন্য এই আয়োজন খুবই গুরুত্বপূর্ণ। দেশটি যে অর্থনৈতিক অগ্রগতি এবং তথ্য প্রযুক্তিগতভাবে দ্রুত এগিয়ে যাচ্ছে এর প্রধান কারণ দেশটির মোট জনসংখ্যার বেশিরভাগই তরুণ। যুক্তরাষ্ট্রের বিনিয়োগের সুযোগ রয়েছে সেখানে। সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি, সিলিকন ভ্যালির সান্টা ক্লারা সিটি মেয়র লিসা গিলমোর সহ তথ্য প্রযুক্তিবিদ ও বিশেষজ্ঞরা বক্তব্য রাখেন। Well organized and I keep saying this because you heard I've been involved with a lot of chamber activities and so I've been part of organizing গত 26 জুলাই নিউ ইয়র্কে সপ্তাহব্যাপী আয়োজনের উদ্বোধন করা হয়। এরপর 28 জুলাই ওয়াশিংটন ডিসি এবং 30 জুলাই লস অ্যাঞ্জেলেস এবং সবশেষ 2রা আগস্ট সিলিকন ভ্যালিতে সমাপনী আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় রোড শো। বিশ্বের বুকে বাংলাদেশ এক সমৃদ্ধশালী দেশ, এমন আনন্দ বার্তাই পাওয়া গেল এই সুবিশাল আয়োজন থেকে। আগামীতে বাংলাদেশ পাবে এক মোটা অঙ্কের বিনিয়োগ, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। লস্কর আল মামুন, সময় সংবাদ, হোটেল হায়াত, সিলিকন ভ্যালি, ক্যালিফোর্নিয়া। টানা কয়েকদিনের বৃষ্টিতে ভারতের বিভিন্ন এলাকায় বন্যা ও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিশেষ করে রাজধানী দিল্লির অবস্থা শোচনীয়। কোমর সমান পানিতে ডুবেছে পথঘাট, বিপাকে পড়েছেন বাসিন্দারা। অন্যদিকে বন্যার পানিতে তলিয়ে গেছে উত্তরপ্রদেশের অধিকাংশ এলাকা। এই চিত্র ভারতের রাজধানী নয়াদিল্লির পথঘাটে থই থই করছে পানি। দিল্লিতে টানা কয়েকদিনের বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে বিপাকে পড়েছেন স্থানীয়রা। ব্যাহত হচ্ছে অফিস আদালতের কার্যক্রম। বেড়েছে যমুনা নদীর পানি। বাড়িঘরে পানি ঢুকে পড়ায় দুর্ভোগ পোহাচ্ছেন অনেকে। पानी ज्यादा बढ़ने लग गया। বৃষ্টির কারণে নদীর পানি বাড়ায় তলিয়ে গেছে নিচু এলাকা। ज्यादा हो गया नहीं तो पानी नीचे चले गया। बारिश की वजह से यहाँ तक पानी है। কোমর সমান পানিতে ডুবেছে দিল্লির অধিকাংশ এলাকা। যতই দিন যাচ্ছে পরিস্থিতি খারাপ হচ্ছে, এর কোনো সমাধান নেই। यहाँ कोई समाधान नहीं इसका। অভিজাত এলাকা দিল্লিতে এমন করুণ পরিস্থিতির জন্য কর্তৃপক্ষকে দায়ী করছেন স্থানীয়রা। মূলত বৃষ্টির পানি বের হতে না পারায় জমে থাকছে রাস্তায়। এই জন্য অপরিকল্পিত নগরায়নকে দুষছেন বিশেষজ্ঞরা। ভারতের উত্তরপ্রদেশের কানপুর সহ বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে। বন্যা হচ্ছে আশপাশের অঞ্চলগুলোতেও। এতে চলতি বছরের কৃষি খাতে ব্যাপক ক্ষতির মুখোমুখি হতে হবে কৃষকদের। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ।